নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা তোমাদের জন্য আবারও চলে এলাম আজকে জেকার জন্য প্রিভিয়াস ইয়ার কিছু এক্সাম্পলস নিয়ে চলে এসেছি। তো যারা জেকার জন্য প্রিপেয়ার করছো তাদেরকে বলি, জেকা তো বেসিক্যালি আমাদেরকে আমাদের যা সিএসএ আমরা পড়েছি আফটার চেঞ্জ সিলেবাস, কম্পিউটার সায়েন্সের উপরেই মেনলি ফোকাস করা হয়। আগে যেরকম জাস্ট ম্যাথ এবং অ্যাপটির উপরেই ফোকাস করা হতো, এখন সেরকমটা নয়। তো কম্পিউটার সায়েন্সে যা তোমরা পড়েছো সেগুলোর উপরেই ফোকাস করা হবে। তো জাস্ট একটু প্র্যাকটিস আর একটু কিছু জিনিসপত্র কনসেপ্ট একটু মনে রেখে যেতে পারলেই কিন্তু জেকা ক্র্যাক করাটা খুব ইজি হয়ে যাবে। তো আজকে আমরা কিছু এক্সাম্পলস নিয়ে চলে এলাম যেটা জেকার জন্য খুব ভাইটাল। আজকে আমরা ফার্স্ট দিন আমরা প্রোগ্রামিং নিয়ে ডিসকাস করব। তো আজকে আমি চলে এসেছি সি প্রোগ্রামিংয়ের কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স নিয়ে। তো ফার্স্ট কোয়েশ্চেনটাকে লক্ষ্য করি। যে প্রবলেমগুলো মূলত জেকাতে দেওয়া হয় এমসিকিউ ধরনের প্রবলেম বলে, এর ধরনটাই হচ্ছে মূলত তোমার আউটপুট অফ প্রোগ্রাম, আউটপুটটাকে নিয়েই মেনলি তোমার ফোকাস করা হয়। তো ফার্স্টেই আমরা এই প্রবলেমটাকে দেখে নেব। এখানে একটা প্রোগ্রাম দেওয়া রয়েছে, এই প্রোগ্রামটার আউটকাম কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো, এই প্রোগ্রামটাতে একটা লাইন লেখা আছে কনস্ট ইন্ট এ ইকুয়াল টু 4। কনস্ট কিওয়ার্ডটার মানে কি? কনস্ট কিওয়ার্ডটার মানে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে যার ভ্যালু চেঞ্জ করা যায় না। কোনো ভ্যারিয়েবলকে যদি কনস্ট কিওয়ার্ড দিয়ে তোমার প্রিসিড করা হয়, তাহলে সেই ভ্যারিয়েবলটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই ভ্যারিয়েবলের উপরে কোনো মডিফিকেশন অপারেশন করা যায় না, ভ্যারিয়েবলটা রিড অনলি ভ্যারিয়েবল হয়ে যায়। এবার যেহেতু তুমি এ কে 4 হিসেবে ইনিশিয়ালাইজ করেছো, তাহলে মাথায় রাখতে হবে এর উপরে কিন্তু কোনো আপডেট অপারেশন করা যাবে না। সেটা মাথায় রেখে পরের লাইনে এগোতে হবে। পরের লাইনে কি হচ্ছে? ফ্লোট বি ডিক্লেয়ার হয়েছে। তারপরের লাইনে হচ্ছে বি ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ। বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ, এই লাইনটার মানে কি? এই লাইনটার দুটো মানে। প্রথমে এর ভ্যালু এ ইকুয়াল টু এ প্লাস 1 করে ইনক্রিমেন্ট করা হবে, তারপরে এই ইনক্রিমেন্টেড ভ্যালুটা কপি করা হবে বি এর মধ্যে। এখন দেখো, যেহেতু তুমি এটাকে কনস্ট বলে দিয়েছো, কনস্ট্যান্ট বলে দিয়েছো, তাহলে এ ইকুয়াল টু এ প্লাস 1 এই অপারেশনটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো এই অপারেশনটা যদি ইনভ্যালিড হয়ে যায়, তাহলে এই লাইনেই কিন্তু একটা এরর আসবে, কেননা তুমি রিড অনলি ডেটাকে কখনো মডিফাই বা আপডেট অপারেশন করতে পারো না। তাহলে এর কারেক্ট রেজাল্ট হচ্ছে কম্পাইলার এরর। কিন্তু যদি এখানে কনস্ট কিওয়ার্ডটা না থাকতো তাহলে কি হতো? তাহলে তোমার ইন্ট এর ভ্যালুটা আমি যদি কনস্ট না লিখতাম তাহলে আমার কি হতো? তাহলে আমার ইন্ট এর ভ্যালুটা 4 থাকতো। তাহলে বি ইকুয়াল টু প্লাস প্লাস এ মানে তোমার এরকম হতো যে এর ভ্যালুটা ফার্স্টে আপডেট হয়ে 1 বেড়ে যাবে, মানে এ ইকুয়াল টু 5 হবে। দেন সেই ভ্যালুটা বি এর মধ্যে কপি হবে, মানে বি ইকুয়াল টু 5 হবে। তাহলে তুমি যখন ফাইনালি এখানে প্রিন্ট করছো, এর ভ্যালু প্রিন্ট করছো, মানে এর ভ্যালুটা 5 হিসেবেই প্রিন্ট হবে, আর বি এরও কারেন্ট ভ্যালু 5। এইবার প্রিন্ট এফে দেখো এখানে লেখা রয়েছে প্লাস প্লাস বি। তাহলে প্লাস প্লাস বি মানে কি? বি এর ভ্যালু তো এর ভ্যালুটা 5 হওয়ার পর সেই 5 ভ্যালুটাই বি এর মধ্যে কপি হয়েছে। তাহলে প্লাস প্লাস বি মানে ওই 5টা আবার 1 ইনক্রিমেন্ট হয়ে যেটা হবে, অর্থাৎ 6 হবে, সেটা তোমার আউটকামে আসবে। এবার আউটকামটাতে যেহেতু এখানে পার্সেন্টেজ এফ বলা রয়েছে, তাহলে 6-এর পর তোমার 6টা ঘর 0 হবে। যারা জানো না তাদের জন্য বলি, ফ্লোট হিসাবে আমরা সি প্রোগ্রামিংয়ে দশমিকের পর 6টা ঘর নিই। তো এইটা হবে তার আউটপুট। এখানে ফার্স্ট লাইনে দেখো আমরা যেরকম str.h ইনক্লুড করা হয়েছে, পরের লাইনে দেখো কি হয়েছে। এখানে হ্যাশ ডিফাইন আই ইকুয়াল টু ক্যার আছে। আচ্ছা, তো এই পরের ইয়েটাকে কনসিডার করি, পরের প্রবলেমটাকে কনসিডার করি। তো ফার্স্ট লাইনে যেরকম হ্যাশ ইনক্লুড str.h হয়েছে সেটা তো হয়েইছে। পরের লাইনে দেখো একটা হ্যাশ ডিফাইন স্টেটমেন্ট লেখা আছে, হ্যাশ ডিফাইন আই ক্যার। মানে কি? মানে ক্যার বলে যে ডেটা টাইপটা রয়েছে তাকে তুমি আই নাম দিচ্ছ, মানে আইকে তুমি ইউজ করতে পারো অ্যাজ ক্যারেক্টার ডেটা টাইপ। ঠিক আছে? এবার পরের লাইনে যখন তুমি এখানে লিখছো আই ক্যাপিটাল আই স্মল আই ইকুয়াল টু 65, মানে বেসিক্যালি এটা কম্পাইলার ইন্টারপ্রেট করছে ক্যার আই ইজ ইকুয়াল টু 65, মানে এটাকে একটা ক্যারেক্টার ডিক্লারেশন হিসেবেই ও কনসিডার করছে কম্পাইলার। এবার এই যে স্মল আই যে ডেটাটা, এই ডেটাটা কি টাইপ ডেটা? তাহলে এক্ষেত্রে ক্যারেক্টার টাইপ ডেটা। আবারও বলি, তুমি এখানে ক্যাপিটাল আই হিসেবে ক্যাপিটাল আই যে এই নেমটা কার বদলে ইউজ করবে? ক্যারেক্টারের জায়গায়। তাহলে তুমি যেখানে ক্যার বলে যে ডিক্লারেশনগুলো দিতে, সেটা তুমি ক্যাপিটাল আই দিয়ে দিচ্ছ। তার মানে ক্যাপিটাল আই ফলোড বাই স্মল আই, এই ডিক্লারেশনটা পার্টিকুলারলি হচ্ছে কি ক্যার আই এর জন্য। তাহলে তুমি যখন সাইজ অফ আই লিখছো, এখানে দেখো সাইজ অফ আই ইকুয়াল টু পার্সেন্টাইল ডি সাইজ অফ আই, মানে কি? তার মানে সাইজ অফ আই মানে আই মেমোরিতে কতটা স্পেস অকুপাই করে আছে সেটা।
এখন এই স্মল আই বলে যে ডেটাটা, এটা কি টাইপের ডেটা? আমরা একটু আগেই দেখলাম এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা। ক্যারেক্টার টাইপ ডেটা তোমার মেমোরিতে কতটা বাইট জায়গা অকুপাই করে? সবাই জানি আমরা 1 বাইট জায়গা অকুপাই করে। তাহলে আউটপুটটা কি আসা উচিত? সাইজ অফ i ইকুয়ালস টু 1। কেন? কেননা তোমার এ মেমোরিতে 1 বাইট জায়গা অকুপাই করেছে, সুতরাং সাইজ অফ ফাংশনটা এখানে আমার 1 আউটপুট দেবে। তো চলো আরও কিছু প্রবলেমস আমরা একটা একটা করে দেখি। নেক্সট যে প্রবলেমটা আমরা কনসিডার করবো সেটা হচ্ছে এনামারেশনের উপরে। এনামারেশন ব্যাপারটা কি? যে তুমি কোনো একটা ভ্যালুকে জাস্ট একটা নাম দিয়ে রেফার করতে পারো। দেখো এখানে 3টে নাম দেওয়া আছে, মানে একটা এনাম ডিক্লেয়ার করা হয়েছে, নামটার নাম কি? কালার। এখানে 3টে কালার ডিক্লেয়ার করা হয়েছে, ব্ল্যাক, ব্লু আর সায়ান। ঠিক আছে, এবার দেখো কাউন্টিংটা সবসময় 0 থেকে স্টার্ট হয় কম্পিউটারের ক্ষেত্রে। তো ব্ল্যাক হচ্ছে অ্যাকচুয়ালি 0-র সিনোনিম, ব্লু হচ্ছে এক্ষেত্রে 1-এর সিনোনিম, আর সায়ান হচ্ছে তোমার 2-এর সিনোনিম। এবার দেখো ব্ল্যাক, ব্লু আর সায়ান যখন প্রিন্ট করছে, তো এদেরকে প্রিন্ট করা হচ্ছে কি ফরম্যাটে? ইন্টিজার ফরম্যাটে। তার মানে প্রিন্ট করব যখন, তখন আমি এদের করসপন্ডিং ইন্টিজার ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে ব্ল্যাকের করসপন্ডিং কি প্রিন্ট হবে? 0, ব্লু এর করসপন্ডিং কি প্রিন্ট হবে? 1, আর সায়ানের করসপন্ডিং কি প্রিন্ট হবে? 2। তাহলে আউটকামটা কি হবে? 0, 1 আর 2। চলো আজকের লাস্ট প্রবলেমটা আমরা চটপট দেখে নিই। তো চলো লাস্ট একটা প্রবলেম যেটা নিয়ে আমরা কথা বলবো, একটা ফর লুপের জাস্ট ডেমো দেওয়া আছে, এইটাকে আমরা চেক করে নেবো। তো দেখো এখানে xy বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে 0-তে। ফার্স্টেই লোকের প্রশ্ন জাগবে যে এই ডিক্লারেশনটা কি ভ্যালিড? তো একদম এটা ডিক্লারেশন ভ্যালিড। তুমি তোমার ভ্যারিয়েবলের যা খুশি নাম দিতে পারো, শুধু মাথায় রেখো যে ভ্যারিয়েবলের নামের আগে যেন কোনো নাম্বার না বসে। ঠিক আছে, এবার এখানে একটা ফর লুপ দেওয়া আছে। ফর লুপটা কি দেওয়া আছে? ফর xy গ্রেটার দ্যান 0 তোমার xy প্লাস প্লাস। এবার পয়েন্টটা হচ্ছে যে এই লাইনটা যখন তুমি এক্সিকিউট করছো, হ্যাঁ, তোমার xy এর ভ্যালু তো তুমি 0-তে ইনিশিয়ালাইজ করেছো। তো 0-তে ইনিশিয়ালাইজ করার পর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লাইনটা কি এক্সিকিউট হবে? স্বাভাবিকভাবেই হবে না, কারণ xy এর ভ্যালু ইকুয়াল টু 0। xy এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়, xy এর ভ্যালু গ্রেটার দ্যান 0 কি করে হবে? তাহলে এই লুপটাতে ঢুকবেই না, লুপটা ফলস। এবার এই লুপটার পর যেহেতু সেমিকোলন দেওয়া আছে, তাহলে লুপের ভেতরে কোনো কন্ডিশনাল ব্লকও নেই। তাহলে লুপের থেকে সরাসরিও বেরিয়ে গিয়ে জাস্ট এখানে xy এর ভ্যালুটা প্রিন্ট করবে। কি ফরম্যাটে প্রিন্ট করবে? ইন্টিজার ফরম্যাটে প্রিন্ট করবে। তাহলে এখানকার আউটকামটা কি হবে? আউটকামটা হবে 0। আবারও বলি, কন্ডিশন ভ্যালিড না হলে তো ফর লুপে ঢুকবে না। ফর লুপের পর সেমিকোলন আছে মানে ফর লুপের ভেতরে কোনো কাজ হচ্ছে না, ফর লুপের বাইরে কাজ হচ্ছে। ফর লুপের বাইরে এসে ও শুধু xy এর ভ্যালুটা প্রিন্ট করলো, যেটা হচ্ছে কিনা 0। তো সেই ভ্যালুটাই জাস্ট প্রিন্ট হয়ে গেল। এই ছিল আমাদের জেকার প্রিভিয়াস ইয়ার সলিউশনের পার্ট 1। এরপরে আমরা আরও পার্টস নিয়ে তোমাদের কাছে আসবো। তার জন্য সবাই অবশ্যই চোখ রেখো সিএস জেনিক্স চ্যানেলে। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করতে ভুলো না। তোমাদের ফিডব্যাক পেলে আমাদের অনেক সুবিধা হয়, আর অবশ্যই এই ভিডিওটাও রিচ পায়, আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। সকলকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ধন্যবাদ।